পোলাপান, তরুণ পোলাপানরা অপরাধ করবে, অপরাধে জড়াবে, এটা যেমন সম্ভাবনা, ঠিক তেমনি যে বেকারত্ব, এইরকম অভাব অনটন, এটা থেকে, দারিদ্রতা থেকে মানুষ কিন্তু ডেলিনকুয়েন্ট হইতে পারে, তারা কিন্তু এটা থেকে বিপথে যেতে পারে। এবং সেটাই এখন হচ্ছে। ভোটের কথা বলা হয়েছে, এই পিয়ার সিস্টেমটা চালু মানি আওয়ামী লীগ বিএনপির সাথে কোনোদিন ক্ষুদ্র দল মন থেকে থাকবে না, কারণ এই পিয়ার সিস্টেমের বেনিফিশিয়ারি হচ্ছে এই ক্ষুদ্র দলগুলো। পিয়ার সিস্টেমটা মানে কি যাচ্ছে, শেখ হাসিনার সময় শেখ হাসিনা একা শত্রু ছিল, বাকি সবাই ইউনাইটেড ছিল। আর এখন পুরো বাংলাদেশের প্রত্যেকটা পার্টি যে যার মতো, জামাতের পথে আছে, ইসলাম আপনার ওই যে ইসলামী আন্দোলন, তারা তাদের পথে আছে, বিএনপি পথে, তারপরে এনসিপি তাদের পথে, আপনার কারোর সাথে কারো সম্পর্ক। দুর্বলতা টার্মটা বলা ভুল হবে, এটা সরকারের দুর্বলতা না, এটা হচ্ছে আপনার একটা মানুষ যখন জেগে জেগে ঘুমায় তার ঘুম কখনো ভাঙা যায় না। এটা হচ্ছে সরকার চলছে তার পরিকল্পনা অনুযায়ী। সরকারের পরিকল্পনা হচ্ছে এভাবে আমি যদি চলতে থাকি, বিএনপির মতো দলগুলো অপরাধ করতে থাকবে এবং তারা পরবর্তীতে ভিলেন হবে। কারণ আপনি খেয়াল করবেন, আপনি একটু ডিপ অ্যানালাইসিস যদি করেন, বিএনপির এই লক্ষ লক্ষ নেতাকর্মীরা কি দীর্ঘদিন ধরে অভুক্ত, বেকারত্ব, সংসার চালাইতে পারেনি, 50 লাখের অধিক লোক জেলখানায় ছিল। এই জেলখানায় এই 50 লক্ষ মানুষ নেতাকর্মী জেলখানায়, মানি আপনি ধরে নেন এদের পরিবারের আরো আপনার 2.5 লক্ষ, 5 জন করে যদি ধরেন, তাহলে আপনার যারা বাইরেও ছিল যে মামলা চালাতে তাদের এমন অবস্থা। এক্স্যাক্টলি, তার মানে 3 থেকে 3.5 কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড ছিল। 3 থেকে 3.5 কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড ছিল গত 15-16টা বছর। তারা বেকারত্ব এবং তারা মারাত্মক রকম অভাব অনটনে দিন কাটাইছে। অনেক ঘটনা আছে, আমি পার্সোনালি চিনি, অনেক নেতা আছে তার বউ বাচ্চা রেখে চলে গেছে আরেকজনের সাথে, অভাব অনটন সহ্য করতে না পেরে, আছে এরকম অনেক ঘটনা। তো সেই রকম অবস্থা দিয়ে যেখানে একটা দল এই পর্যায়ে আসছে, আপনাকে একটা কথা আছে, আল্লাহ নবী পর্যন্ত এটা বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উম্মতদের জন্য যে তোমরা আল্লাহর কাছে সবসময় একটা বিষয়ে পানা চাইবা, যে আল্লাহ যেন কখনো তোমাকে অভাবে না ফেলে। কারণ কি, অভাবে স্বভাব নষ্ট হয়। এই জন্য সবসময় আল্লাহর কাছে রিজিক, বেশি বেশি করে রিজিকের পানা চাইতে হয়, যে আল্লাহ তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও। এটা কারণ হচ্ছে যে অভাবে পড়লে তখন সে খারাপ হতে পারে। এই জন্য প্রত্যেকটা উম্মতকে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন, তোমরা কাজ করো, তোমরা বেকার বসে থেকো না। একজন ভিক্ষুককেও কাজ করতে বলছেন। সো এই যে মানুষগুলো, এরা এখন মারাত্মক অভাবে, তারা কাজ পায়নি, শেখ হাসিনা কাজ করতে দেয়নি। সো এই মানুষগুলোকে এখন আপনি এমন একটা অবস্থায় যদি ছেড়ে দেন, তারা অপরাধ করবে, এটা স্বাভাবিক। আপনাকে খেয়াল করতে হবে, এই অপরাধটাকে আমি অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট মানে কোন দৃষ্টিতে, এটা প্রবাবল, এই অপরাধটা সংগঠিত হওয়ার কথা। সোশ্যাল ডেভিয়েন্স, বা আপনি যদি আপনার কি বলা যায়, সোশ্যাল ডেলিনকুয়েন্সি বলে একটা শব্দ আছে, যে আপনার সাধারণ যেমন বলে আমরা জুভেনাইল ডেলিনকুয়েন্সি, ইয়ং পোলাপান, তরুণ পোলাপানরা অপরাধ করবে, অপরাধে জড়াবে, এটা যেমন সম্ভাবনা, ঠিক তেমনি যে বেকারত্ব, এইরকম অভাব অনটন, এটা থেকে, দারিদ্রতা থেকে মানুষ কিন্তু ডেলিনকুয়েন্ট হইতে পারে, তারা কিন্তু এটা থেকে বিপথে যেতে পারে। এবং সেটাই এখন হচ্ছে। চাঁদাটাকে আমি লিগালাইজ করছি না, আমি বলছি যে একটা দল যখন ক্ষমতায় আসতো, ক্ষমতা আসলে কি হতো, এই নেতাকর্মীরা তারা তাদের হয়তো যাদের ব্যবসা ছিল, তাদের ব্যবসা প্রতিষ্ঠান চলতো, যেমন ধরেন কথা এক বিএনপি নেতার অনেক বড় একটা শিল্প কারখানা আছে, ওই শিল্প কারখানা তিনি সার্ভাইভ করতেন, সেখানে 5,000 লোক বিএনপিরই হয়তো সমমনা, কিছু লোক চাকরি পেত। বিএনপির একজন ব্যবসায়ী নেতা কি করেন, ওই বিএনপির বিভিন্ন লোকজনের রেফারেন্সে কিছু লোককে জব দেন। আওয়ামী লীগের সময় বিএনপি পন্থী লোকজন, যারা বিএনপি মনোভাব বা বিএনপি আত্মীয়স্বজন, তারাও জবে থাকলে তাদেরকে জব থেকে বের করে দিয়েছে। বিএনপি পন্থী কোনো ব্যবসায়ী থাকলে সে ব্যবসা বন্ধ করে দিয়েছে। সো এখন যদি বিএনপি ক্ষমতায় আসতো, তাহলে ওই মানুষগুলো বিভিন্ন জায়গায় আপনি বসাইতে পারতেন। চাঁদাবাজিটাকে আমি কখনোই সমর্থন করি না, বাট এখন বিএনপি কি পারছে তার কোনো নেতা কর্মীকে কোনো একটা কাজ ধরা দিতে, কোনো ব্যবসা ধরা দিতে পারছে না। তো এখন পারছে না বিধায়ক বাধ্য হয়ে ওই নেতা কর্মীরা নিজেরাই ব্যবসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেই ছিনিয়ে নেওয়াটা আপনার নৈতিকভাবে রাইট না, এবং এভাবেই অপরাধে জড়ায় যাচ্ছে। এবং একজনকে দেখে অমুক নেতা, যেমন ধরেন কলিমুদ্দি, তিনি এক জায়গা থেকে একটা টেন্ডার জোর করে নিয়ে নিয়েছেন, তাকে দেখে আরো 10 জন এনকারেজ হচ্ছে। অমুক ব্যক্তি অমুক শিল্পপতিকে বললেন যে আপনি আমার এলাকায় এখন কাজ করব, আমাকে 1 কোটি টাকা দিবেন, এইটা শুনে আরেকজন নেতা তিনি উৎসাহিত হচ্ছে। দ্যাটস হাউ এই অপরাধটা ছড়াচ্ছে। আর এটা সরকার সুযোগ দিচ্ছে, মানে সরকার জানে এরা ক্ষুধার্ত, এরা অপরাধ করবে। হ্যাঁ, সরকার জানে যে এরা ক্ষুধার্ত, এরা এখন অভাবে আছে। সো আমরা যতদিন তাদেরকে এরকম বেকার রাখবো, ক্ষমতা যতদিন আসতে না দিব,
ততদিন মধ্যে এরা অপরাধ করতেই থাকবে। আর এরা তো এখন মনে করেন তাদেরও একটা ভুল হচ্ছে, তারা মনে করছে আমরা ক্ষমতায় চলে আসছি, সো আমরা এখন এই অপরাধগুলো করতে থাকি। সো এটাও বিএনপির ভুল হচ্ছে। তো বিএনপির এখন আন্দোলন ছাড়া, নির্বাচনে এই সরকারকে বাধ্য করা ছাড়া বিএনপির আর কোনো অপশন নেই। কারণ যত দেরি হবে, যত প্রোক্রাস্টিনেশন হবে, কালক্ষেপণ যত বেশি হবে, বিএনপি তত বেশি এই ট্র্যাপে পড়বে। এবং বিএনপির এমন একটা ষড়যন্ত্রের মধ্যে বিএনপির পাশে এখন ছোট ছোট কোনো দল নেই। কারণ এই যে পিআর সিস্টেম ভোটের কথা বলা হয়েছে, এই পিআর সিস্টেমটা চালু মানি আওয়ামী লীগ বিএনপির সাথে কোনোদিন ক্ষুদ্র দল মন থেকে থাকবে না। কারণ এই পিআর সিস্টেমের বেনিফিশিয়ারি হচ্ছে এই ক্ষুদ্র দলগুলো। পিআর সিস্টেমটা মানে কি, যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলি, পিআর সিস্টেম মানে হচ্ছে যে আপনি যখন একটা ইলেকশন হলো, ইলেকশনে আপনার যেমন ক্ষুদ্র দলগুলো আপনার 300টা আসনে তারা দাঁড়াইলো, 300টা আসনে দেখা যাচ্ছে কোনো একটা আসনে তার এমপি হওয়ার মতো যোগ্যতা নাই তার দল থেকে, কিন্তু প্রত্যেকটা আসনে অল্প অল্প কিছু ভোট আছে। এই ভোটগুলোকে আপনার মানে এটাকে একসাথে অ্যাড করে একটা ফিগারে দাঁড় করিয়ে ওই ভোটের অনুপাতে তাকে হয়তো 2-3টা সিট দিয়ে দিবে। এটা তো হইল না। এখন ব্যাপার হচ্ছে কি যে বিএনপির প্রত্যেকটা নেতা বিভিন্ন জায়গায় জায়গায় হয়তো বা একটুর জন্য এমপি হইতে পারেননি। এখন যে একটুর জন্য এমপি হতে পারেননি, হয়তো এখানে 3 লক্ষ ভোট ছিল, 3 লক্ষ ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী পেয়েছে হয়তো 1.5 লক্ষ, বিএনপির নেতা পেয়েছে 1 লক্ষ। এই 1 লক্ষ ভোটারে কি হবে বলেন আপনি? তার সাথে তো আপনি প্রতারণা করলেন। তার মানে আপনি গণতন্ত্র এস্টাবলিশ করছেন না। পিআর সিস্টেম হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। এইটা হচ্ছে ভারতের বুদ্ধি, এবং এই ভারতের বুদ্ধিতে এই পিআর সিস্টেমে এই সরকার চলছে। এবং এই ভারতের বুদ্ধি পেয়েই এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস মোদিকে উপহার পাঠাইছে, উপহার দিচ্ছেন, শুভেচ্ছা উপহার। কিন্তু এমন কোন সম্পর্ক আমরা তো জানি যে দা কুমড়া সম্পর্ক, ডক্টর ইউনূস চোখ রাঙানি দিচ্ছে বা এই সরকার বিরোধী। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন দেশপ্রেমিক, কিন্তু কোন দেশপ্রেমিক বলতে পারবেন? ডক্টর মোহাম্মদ দেশপ্রেমিক, কিন্তু উনি বাংলাদেশ প্রেমিক না, উনি হচ্ছেন আমেরিকা প্রেমিক। সো ওনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আমি তুলব না, সে যথেষ্ট যোগ্য। ওনার অর্থনীতিতে ওনার অনেক যোগ্যতা আছে, পররাষ্ট্রনীতিতে ওনার যোগ্যতা আছে, উনি বৈদেশিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, কানেক্টিভিটি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, বহির্বিশ্বে যোগাযোগের ক্ষেত্রে উনি অতুলনীয়। কিন্তু একটা কথা আছে না, যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তার যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটা বাংলাদেশের দেশপ্রেমের জন্য উনি কাজে লাগাচ্ছেন বলে আমার সন্দেহ হয়। বরং উনি আমেরিকার স্বার্থটা সবার আগে দেখবেন, ভারতের স্বার্থ উনি দেখলেও বাংলাদেশের স্বার্থ দেখবেন না। এবং আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে যা যা হয়ে আসছে, অ্যাকচুয়ালি দেশপ্রেমের রিফ্লেকশন। আপনি কম্পেয়ার করেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় যতদিন ধরে আছেন, এই সময়কাল পর্যন্ত যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তখন বাংলাদেশে কি হয়েছিল 10 মাসে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস 10 মাসে কি করেছেন। ইভেন এরশাদ ক্ষমতা আসার পর 10 মাসে কি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস 10 মাসে কি করছে। দেখেন, দেশপ্রেমের কিছু রিফ্লেকশন থাকে, একটা দেশের কিছু কিছু কাজে হাত দেওয়া, সেই কাজগুলো উনি করেন নাই। অর্থনৈতিক উন্নয়ন বা ওই যে আপনার বাংলাদেশ ব্যাংকে আপনি কোনো একটা হয়তো বাড়াইলেন, ফরেন কারেন্সি বাড়াইলেন, এটা কিন্তুই না। আপনার বাংলাদেশের মোরাল ডিগ্রেডেশন হচ্ছে, বাংলাদেশের জাতিগতভাবে আমাদের মধ্যে বিভাজন হচ্ছে, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাচ্ছি। এই দেশের বিভিন্ন দলকে ইউনাইটেড করতে পারলেই বুঝতে পারতাম তার মধ্যে দেশপ্রেম আছে। বিভিন্ন পার্টিগুলোকে, পুরো জাতিকে ইউনাইটেড করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তিনি সেটা করতে পারেননি। আমি নিজে ওনার পক্ষে অনেক কথা বলেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি পুরো বাংলাদেশের পুরো জাতিটাকে ওনার সময় সবচেয়ে বেশি বিভক্ত হয়েছে। শেখ হাসিনার সময় শেখ হাসিনা একা শত্রু ছিল, বাকি সবাই ইউনাইটেড ছিল। আর এখন পুরো বাংলাদেশের প্রত্যেকটা পার্টি যে যার মতো, জামাতের পথে আছে, আপনার ওই যে ইসলামী আন্দোলন তারা তাদের পথে আছে, বিএনপি পথে, তারপরে এনসিপি তাদের পথে, আপনার কারোর সাথে কারোর সম্পর্ক নেই। আজকে দেখেন ওই যে ইসলামী আন্দোলনের নেতা সে জামাতকে গালিগালাজ করতেছে, আবার জামাতের বিরুদ্ধে এখন অনেকেই কথা বলছে, আবার জামাত অনেকের বিরুদ্ধে কথা বলছে। বিএনপির সাথে জামাতের সম্পর্ক নাই।